আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদারি P24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব ইপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন কুষ্টিয়া জেলার অন্যতম একজন অন্যতম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে দীর্ঘ সময় যিনি রাজপথের নেতৃত্ব দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র সংসদের যিনি ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন এখনও করে যাচ্ছেন, কুষ্টিয়া জেলা সমিতির বারবার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন, জাতীয় মানবাধিকার কমিশন এর প্যানেল আইনজীবী হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের একজন আইনজীবী হিসেবে যিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব একজন আইনবিদ জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান মনির আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানকে কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বর কল করলে আমরা আজকে যিনি একজন তৃণমূল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, যে সময়গুলিতে জাতীয়তাবাদী আদর্শ নিয়ে কথা বলা খুব কঠিন ছিল, সেই সময় তিনি জাতীয়তাবাদী আদর্শের ঝান্ডা ধারণ করেছেন, যার কারণে অনেক নিগৃহীত শিকার হয়েছেন। আওয়ামী লীগের শেষ 18 বছরে যিনি জাতীয়তাবাদী আদর্শকে এই আইন অঙ্গনে টিকিয়ে রেখেছেন, সেই বিদগ্ধ জনকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মনির। জি জনাব মনির, আপনি দর্শকদেরকে জানাতেন কবে থেকে কি প্রেরণা ছিল, উৎসাহ উদ্দীপনা ছিল? বাংলাদেশে আসলে দুটি জাতীয়তাবাদ চলছে, একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, একটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সর্বশেষ বাঙালি জাতীয়তাবাদ তারা তল্পিতল্পা গুটিয়ে এদেশ থেকে পালিয়েছে, কিন্তু তাদের কিছু সহযোগীরা রয়ে গেছে। আর বাংলাদেশি জাতীয়তাবাদ এখন স্ট্যান্ড করে আছে, জাতীয়তাবাদী দল। এই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আদর্শ নিয়ে আপনি রাজপথে আসেন। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কি চেতনা ছিল, প্রেরণা ছিল, উৎসাহ বা উদ্দীপনার ছিল, যার কারণে আপনি বাঙালি জাতীয়তাবাদী আদর্শের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে অদ্যবধি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন এবং আইন অঙ্গনে আপনি আপনার অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমি যখন 81 সালের দিকে, সম্ভবত আমি ক্লাস 6-এ পড়ি, তার আগে 80 কি 79 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনাদের মনে আছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটা জিয়া রোড নামে পরিচিত, ওই রোডে উনি হেঁটে পোড়াদার থেকে মিরপুর পর্যন্ত হেঁটে আসেন। তখন আমি খুব ছোট। ওনার ওই হাঁটা দেখে আমি ওনার প্রতি মেনলি আদর্শ, ওনার যে রাজনৈতিক আদর্শ, পরবর্তীতে উনি যখন বিএনপি প্রতিষ্ঠা করে, আমার কাছে সবসময় বিএনপির আদর্শ এবং 19 দফার আদর্শটা আমার কাছে সবসময় একটা মনে হয়েছে যেন এটা খুবই যুগোপযোগী হিসাবে আমি সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে মূলত বিএনপির আদর্শে আদর্শিত হয়ে আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষ একজন ব্যক্তি নিয়ে স্বপ্ন দেখছিলেন, যিনি মানুষকে স্বপ্ন দেখাচ্ছিলেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলে শেষ কথা, জয় বাংলার পরে পাকিস্তান জিন্দাবাদ বলে তিনি ঘোষণা সৃষ্টি করেন। এটা ধূম্রজাল সৃষ্টি হয়। আরও 18 দিন চলে যায়। 25শে মার্চের কালো রাত্রির প্রেক্ষাপটে তিনি শেষ মুহূর্তে দায়িত্ব পালন না করে একেবারে হায়নার সামনে এই পুরো বাংলাদেশি জনগণকে, এই ভূখণ্ডকে, এই বদ্বীপকে আসলে তিনি ছেড়ে রেখে চলে যান। এমন অবস্থায় উই রিভোল্ট বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে যেভাবে একেবারে আলোকবর্তিকার মতো, দূতের মতো, একজন খোদার বা স্রষ্টার মেসেঞ্জারের মতো দায়িত্ব পালন শুরু করলেন, ভূমিকা নিলেন, জীবন বাজি রাখলেন, সেই জায়গার প্রেক্ষাপট থেকে আজ অদ্যাবধি ইতিহাসের অন্যতম নন্দিত ব্যক্তি, আপনার পিছনে যে ছবিটি রয়েছে সে বহু পুরনো ছবি। এই ছবিটি আপনি দীর্ঘ বছর যাবত ধারণ করে যাচ্ছেন। ওই রিভোল্ট বলা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পথ চলা শুরু হলো, তার ক্ষেত্রে আপনার অভিব্যক্তি? হ্যাঁ, আসলে যখন আমরা ছোট ছিলাম, আমি নিজে অবশ্য সেই কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তব্য হয়তো ওই সময় শুনিনি, কিন্তু পরবর্তীতে আমার মনে আছে যে আমার বাবার কাছ থেকে, আমার পিতা অগ্রণী ব্যাংকের ম্যানেজার ছিলেন, উনি নিজেও একজন শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে আদর্শিত ছিলেন, এবং ওনার কাছে শুনেছি, আমার মায়ের কাছে শুনেছি, ইভেন আমার অনেক রিলেটিভের কাছে শুনেছি যে জিয়াউর রহমান বলেছিল যে আই মেজর জিয়া, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এই যে বক্তব্যটা, এটা আসলে ওই সময় দেশের জন্য, জাতির জন্য একটা বিরাট উদ্দীপনার ব্যাপার ছিল। কারণ ওই সময় আসলে আপনি যেটা বললেন যে আসলে ওই সময় তো দেশ
কোন দিকে যাবে, কি হবে। সেখানে আমরা শেখ মুজিবের কথা বলি, উনি তো ওই সময় রীতিমতো পাকিস্তানের কারাগারে, সেই সময় একটা জাতি তাদের দিক নির্দেশনা এবং দিক এর প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বক্তব্যটাকে দেশ এবং জাতির কাছে কিন্তু একটা আদর্শ এবং একটা উদ্দীপনা, একটা এই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে দেশ অনুপ্রাণিত হয়েছে তার এই বক্তব্য, এবং যার ফলে আমরা পরবর্তীতে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে বাংলাদেশকে পেয়েছি। যে ব্যক্তির জন্য পুরো বাংলাদেশ প্রস্তুত ছিল এবং যাকে 10 জানুয়ারি 1982 সালে যার জন্য লাল গালিচা শুভেচ্ছা দেওয়া হলো, যিনি রাষ্ট্রপতি হতে চান তাতে কারো কোনো আপত্তি নেই, প্রধানমন্ত্রী হতে চান, যা করতে চেয়েছেন এজেতি তাতেই রাজি ছিল, সেই রাজি থাকা মানুষটির কাছে যখন পুরো রাষ্ট্রটিকে ছেড়ে দেওয়া হলো, তিনি যা করলেন, যার কারণে এই দেশের মানুষ তার প্রতি কতটা ঘৃণাবঞ্জক হলে তার লাশের দাফন কাপনের জন্য কোনো আবেগ রাখলো না। 570 সাবানের মতো একটা কাপড় কাচা সাবান তার জন্য শেষ বিদায়ে জুটলো। রিলিফের কাপড়ের তার কাফন হলো, এটি কেউ ভালো কাপড় নিয়ে কেউ এগিয়ে গেল না। একজন মানুষ নিজেকে কতটা অসহায় করলে তার শেষ বিদায় আসলে চরমতমভাবে এইভাবে নিগৃহীত এবং এইভাবে অপমানিত, লাঞ্ছিত হতে পারে বলে আপনি মনে করেন? আসলে আমি আমার জন্মের পর তো দেখেছি, আসলে হয়তো আমার 70-এ জন্ম, আমি 75-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে আমি দেখেছি হয়তো কোনো লোকই ছিল না, যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বীকার করেছেন যে ওই সময় জানা যায় কোনো লোকই নাই, কিন্তু আমি যখন 81 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মৃত্যুর পরে, শাহাদতের পরে আসলে ওই সময় এমন আবেগ, সারা বাংলাদেশের মানুষ, তার জানা যায় 30 লক্ষ, পতিত 30 লক্ষ, আমার মনে হয় যে আরো বেশি হতে পারে, আমরা ইতিহাস থেকে বলছি 40 লক্ষাধিক কথা বলা হয়েছে, 50 লক্ষ লোক হতে পারে। তো এই যে পাশাপাশি যদি আমরা দেখি যে একজনের জানা যায় লোকই নেই, অথচ আরেকজনের জানা যায় লক্ষ লক্ষ লোক, এখানে দেশপ্রেম বা মানুষের ভালোবাসার কিন্তু একটা নিদর্শন কিন্তু আমরা স্পষ্টভাবে পাই, যে কার প্রতি ভালোবাসা, কার প্রতি দেশপ্রেম, কার প্রতি মানুষের ভালোবাসা বেশি ছিল। এটা আসলে প্রশ্নের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে অবশ্যই জিয়াউর রহমান অনেক, মানে আমি মনে করি যে উনি অনেক লাকি যে উনি সমস্ত বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছেন। যাকে বিদায় করে দেয়া হয়েছে, একেবারে সিলগালা করে দেয়া হয়েছে, যাকে মীমাংসিত সত্যের মতো একেবারে সিল করে দেয়া হয়েছে, যে তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে ঘৃণা নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, তাকে যখন আবার জাতির পিতা করতে চাওয়ার প্রবর্তনা হয়, 75-এর স্বীকৃত বঙ্গশত্রু তাকে আবার পুনরায় যখন বঙ্গবন্ধু বলা হয়, বা তাকে আবার যখন কেউ আহ্লাদে গদগদ হয়ে বঙ্গবন্ধু বলে সম্মান করতে চায়, এটি কত বড় হতভাগ্য মানসিকতা হলে আমাদের এই ভীমরতিগুলো ধরেছিল বলে আপনি মনে করেন? না, আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবে কখনোই বঙ্গবন্ধু হিসাবে এইভাবে তাকে বলিনি, আমি শেখ মুজিব হিসাবে ওনাকে ট্রিট করেছি। আর বঙ্গবন্ধু 72 পর্যন্ত 75 পর্যন্ত মানুষ বলেছে, কিন্তু 72 73 পর্যন্ত বলেছে বঙ্গবন্ধু, কিন্তু 75 তো স্বীকৃত হয়ে গেছে, উনি আর বঙ্গবন্ধু নন, উনি বঙ্গশত্রু। হ্যাঁ, আসলে 72 75 আমাদের খুব একটা মনে নেই, কারণ আমি বললাম আমার 70-এ জন্ম, আমি 75 পর্যন্ত আমার খুব আফসা হয়তো মনে পড়ে, যেটা 75-এর কিছু ঘটনা আফসা মনে পড়ে, তারপর থেকে হয়তো কিছু কিছু জিনিস আমার মনে আছে। তো সেই হিসাবে আমি বলবো, আর জাতির পিতার বিষয়টা, এটা আসলে যদি টোটাল জাতি যদি মনে না করে, হয়তো একটা দল বা একটা গোষ্ঠী যদি বললো যে জাতির পিতা, ম্যাক্সিমাম জনই হয়তো বলছে যে জাতির পিতা না। এটা আসলে একটা বিতর্কিত বিষয়, এটা কোনো সেটেল বিষয় না। আসলে কি জাতির পিতার বিষয়টা কোনো সেটেল বিষয়? আমার কাছে তো মনে হয় একদলীয় বিষয় এবং চাপিয়ে দেওয়ার বিষয়, আর চাপিয়ে দেওয়ার বিষয় জনগণ মানবেই এমন কোনো আমি মনে করি না। জাতির পিতার জায়গার যে গ্যাপটি রয়েছে, সেই গ্যাপ দিয়ে আসলে বারবার ড্যাপ করে এই মানুষটিকে রিপ্রেজেন্ট করা হয়। সেই জায়গায় জাতির পিতার ক্ষেত্রে যদি গ্যাপটা থেকেই থাকে, জাতির পিতার যদি দরকার হয়েই থাকে, তাহলে একটি ভোট কেন হয় না, যে কে জাতির পিতা? আমরা ভোটাধিকারের মধ্যে আমাদের জাতির যারা ফাদাররা রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা পার্সেন্টেজ বিচার করে কিন্তু একটা অবাধ সুষ্ঠু ভোটের মাধ্যমে জাতির পিতা আমরা সিদ্ধান্ত করতে হবে যে আমাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে জাতির পিতা যদি সুযোগ থাকে, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির পিতা হওয়ার ক্ষেত্রে
কত ভাগ এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন? কেননা যখন জাতির ক্রান্তিকালে কেউ ছিল না, তিনি নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। ৭৫-এ ৭ই নভেম্বরে জাতির ক্রান্তিকালে জনগণ যাকে স্বীকৃতি হিসাবে, এই জাতির কান্টার হিসাবে, জাতির দায়িত্বশীল পিতার মতো করে যাকে দায়িত্ব দিল, এবং তিনি এই জাতিকে সন্তানের মতো স্নেহ ছায়ায় লালন করে 10,000 কিলোমিটার ঘেটে মাঠে ঘাটে প্রান্তরে ছুটে ঘাম ছুটিয়ে যেভাবে এই জাতিকে ভালোবাসলেন, এবং যার প্রয়াণ দিবসটি, যার প্রয়াণ দিনটি অতিরঞ্জিত আলোকিত, সেক্ষেত্রে স্বীকৃত জাতীয় পিতার জায়গাটিতে সবচেয়ে বেশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এগিয়ে আছেন কিনা আপনি কি মনে করেন? আসলে আমি জাতির পিতার এই বিষয়টা নিয়ে আসলে কথা বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কে বিতর্কিত করতে আমার, কারণ জাতির এই সেক্টরটা অনেকে বিতর্কিত চ্যাপ্টার হয়ে গেছে, বিতর্কিত চ্যাপ্টার। এইজন্য আমি মনে করি যে এই বিষয়টা আসলে উনি বাংলাদেশী জাতির কাছে অতি প্রিয় নন্দিত মানুষ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আরেকটা বিষয়, আমি শেখ মুজিবকে খাটো করে বলছি না, উনি ওনার মুক্তিযোদ্ধার বিষয় এবং ওনার মুক্তিযোদ্ধার আগের যে ভূমিকা বা মুক্তিযুদ্ধ সংক্রান্ত ওনার যে ভূমিকা, এই ভূমিকার আমি তাকে প্রশংসা করি নিঃসন্দেহে। কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তীতে ওনার যে রাজনৈতিকভাবে উনি যে দেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই ওনার আমার মনে হয় যে বিতর্কগুলা বেশি সৃষ্টি হয়েছে। আর পরবর্তীতে আসলে ওনার কন্যা ওনাকে নিয়ে যে বেশি অতিরঞ্জিত এবং প্রত্যেকটা জায়গায় বঙ্গবন্ধু, প্রত্যেকটা জায়গায় শেখ মুজিবকে উপস্থাপন করার প্রেক্ষিতে আজকে কিন্তু দেখেন যে সারা বাংলাদেশের কোথাও বঙ্গবন্ধু বলেন আর শেখ মুজিব বলেন, ওনার কোনো মূর্তি কিন্তু কোথাও নাই, ওনার কোনো নাম আজকে কোথাও নাই। অনেক জায়গায় নাম ফলক ছিল, সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে, সবকিছু কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু আমি মনে করি বাংলাদেশের জনগণের চেয়ে বেশি দায়ী হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারণ উনি তাকে নিয়ে ব্যবসা করেছেন, উনি তার নামটাকে বেশি অতিরঞ্জিত করার কারণে আজকে এই অবস্থা। 81-র 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার পরে ম্যাডাম খালেদা জিয়া রাজপথে নামলেন। রাজপথ থেকে ম্যাডাম খালেদা জিয়াকে 4টি উপাধিতে ভূষিত করা হলো: দেশনেত্রী, আপসনেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা। আপনি 90-র গণ আন্দোলনের সময় থেকে বর্তমান অবধি দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে পড়া থেকে শুরু করে। ম্যাডাম খালেদা জিয়াকে আপনি রাজপথে কিভাবে দেখেছেন? তার নেতৃত্বের গুণগুলি আসলে আপনাকে কতটা রাজপথে পথ চলার প্রেরণা যোগায়? হ্যাঁ, মূলত আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী হলেও আমি আমার নেত্রী কিন্তু এই ম্যাডাম খালেদা জিয়া। কারণ আমি কিন্তু ওনার রাজনীতি থেকে, সেই 90-র গণ আন্দোলন থেকে, আমরা যখন কুষ্টিয়ায় ছাত্র রাজনীতিতে, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে আমরা 90 সালে এসএসসি পাশ করার পরই আমরা কিন্তু ছাত্র রাজনীতিতে, এসএসসি পরীক্ষার আগের থেকেই, কলেজ লাইফ থেকেই ছাত্র রাজনীতি। তখন অলরেডি 90-র আন্দোলনে, স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, আপনারা জানেন যে সব দল এক হয়ে কিন্তু এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। কিন্তু ওখানে ম্যাডাম খালেদা জিয়া আপসহীন কেন হলেন? এটা তো ওই সময়কার প্রশ্ন উঠতেই পারে, আপসহীন কেন তাকে বলতে হবে? উনি বলেছিলেন যে আসলে নির্বাচনে যে যাবে সে বেঈমান, কিন্তু দেখা গেল এর সাথে যারা নির্বাচনে যাবে জাতীয় বেঈমান হবে। কিন্তু দেখা গেল ঠিকই জাতীয় বেঈমান হিসাবে শেখ হাসিনা কিন্তু নির্বাচনে গেলেন। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু আপসহীন ভাবে ওনার কথা ঠিক রেখে উনি কিন্তু নির্বাচনে যাননি, এবং আপসহীন সেদিন থেকে ওনার পিছনে ওনার নামের সাথে একটা আপসহীন নাম কিন্তু জড়িয়ে গেছে, যে উনি আপসহীন নেত্রী। আর ম্যাডাম খালেদা শুধু কি আপসহীন নাকি নীতির নেত্রী বা সৎ নেতৃত্ব বা দায়িত্বশীল নেতৃত্ব, মনুষ্যত্ব, বিবেকের নেতৃত্ব? নীতির রাজনীতিতে একটি কথা চাউর করা আছে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। তার মানে কি চিটারি করলে মানে এটা জায়েজ? রাজনীতিকে জায়েজ করবে? সকালে আমি একটি বলবো, বিকালে আরেকটি চেঞ্জ করে দেবো, ভোটের আগে আমি বলবো যে আমি এটা করব, ভোটের পরে সব ভুলে যাবো, এটা কি রাজনীতি হওয়া উচিত? এই ক্ষেত্রে শেখ হাসিনা সকালে একটা বিকালে একটা এইভাবে প্রবঞ্চনা রাজনীতি করে, নীতির রাজনীতি করে, দুই নেত্রীর বাংলাদেশ থেকে এক নেত্রীর বাংলাদেশ যেটি হয়ে গেল, নীতির রাজনীতি করার কারণে ম্যাডাম খালেদা জিয়া
এই ইতিহাসে অনন্য সম্মানের জায়গা পেয়ে গেলেন, আর নীতিহীন রাজনীতি করে শেখ হাসিনা ইতিহাসের কালো জায়গায় পৌঁছে গেলেন, ইতিহাসের দ্বিতীয় ঘোষাটির জায়গাটি পেলেন। এক্ষেত্রে এই দুই নেত্রীর রাজনৈতিক চরিত্র থেকে, রাজনৈতিক শিষ্টাচার থেকে রাজনীতিবিদদের জন্য চরম এবং পরমতম শিক্ষা আছে কিনা? অবশ্যই এখানে শিক্ষণীয় বিষয় তো অবশ্যই আছে, কারণ আপনি দেখেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার মুখ থেকে আজ পর্যন্ত কখনো কোনো দিন কেউ একটা বাজে শব্দ উচ্চারণ হয়েছে এরকম কোনো কথা কিন্তু কেউই বলতে পারবে না। কিন্তু আপনি দেখেন শেখ হাসিনার ক্ষেত্রে, শেখ হাসিনার যে পতন, সে পতনের উনি যে ডায়লগটা দিয়েছে সেটাও একটা ফাউল ডায়লগ, যে রাজাকারের বাচ্চারাই হবে, এই যে বক্তব্য। উনি কিন্তু দেখেন অহরহ যে কোনো সময় ওনার কথাবার্তার ভিতরেই একটা ঝড়গাটে ভাব, ওনার কথাবার্তার ভিতরেই কিন্তু একটা মানে যে একটা সুন্দর একটা সাবলীল সেই জিনিসটা কিন্তু কখনোই ছিল না, যেটা আমার নেত্রীর ভিতরে কিন্তু আপনি যখনই যতভাবে আমার নেত্রীকে প্রশ্ন করা হয়েছে উনি কিন্তু কখনোই রাগান্বিত হয়ে, উনি কখনোই অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো বক্তব্য দিয়েছে এরকম কিন্তু কোনো ডকুমেন্টস আমরা আজ পর্যন্ত পাইনি। উনি সবসময় বিনয়ী এবং উনি সবসময় দেখবেন যে কথাবার্তা সুন্দরভাবে উপস্থাপন করেছে। কিন্তু পাশাপাশি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু সবসময় কথাবার্তায় উগ্র এবং ওনার ভিতরে একটা ভাব চলে আসছিল যে আমি মানে সে মানেই বাংলাদেশ, কি হনু রে আমি, কি হনু। এই যে বিষয়টা, এই বিষয়টা কারণে দেখেন আজকে আমার নেত্রীর সাথে সে যে অন্যায়টা করেছিল, আমার নেত্রীর বাড়িতে অবশ্যই এরশাদ সরকার 1 টাকার বিনিময়ে হোক আর 100 টাকার বিনিময়ে হোক তাকে তো রেস্ট্রি করে দিয়েছিল, দলিল ছিল। তাকে যেভাবে তার বাড়ির থেকে উচ্ছেদ করা হয়েছে, আজকে সারা বাংলাদেশের জনগণ দেখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। এটা একটা আল্লাহর বিচার। আমার নেত্রী কিন্তু ওই দিন বলেছিলেন যে একদিন আল্লাহ বিচার করবে। ঠিকই দেখেন উনি এত অসুস্থ, তারপরেও আমরা আমার নেত্রীর জন্য দোয়া করি যে উনি কিন্তু এই বিচারটা অন্তত দেখে যেতে পারছেন। আরেকটি বিচার উনি আসলে দেখে যেতে পারার উচিত কিনা, ওনার স্বামীকে হত্যা করা হয়েছে 81 30 মে, সেই হত্যার বিচারটি কিন্তু আজ অবধি হয়নি। বিএনপি দুবার ক্ষমতায় ছিল বটে, কিন্তু সেরকম সুপরিবেশ হয়নি, সে ধরনের পরিস্থিতি হয়নি। সেক্ষেত্রে এই জুলাই গণ অভ্যুত্থানে যে ফ্যাসিজম এ দেশটিকে একেবারে ম্যাচাকার করে চলে গেছে, তাদের বিচার করার জন্য ছাত্র জনতা যেমন চাইছে, বিএনপির অনেক দায় রয়েছে, বিচারিক দায় রয়েছে। 81 17 মে শেখ হাসিনা বাংলাদেশে আসেন, ঠিক তার 13 দিন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়। এই যে 13 দিন আগে শেখ হাসিনা আসলো, আসার পরে তার এই বাংলাদেশের চলাচলকে নিরাপদ করার জন্যই কি হত্যা করা হলো কিনা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মরণোত্তর হত্যার বিচার যদি ট্রাইব্যুনালে ওঠে, তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোবে কিনা, কান টানলে মাথা আসবে কিনা? হ্যাঁ, এটা আসলে দেখেন আমরা কিন্তু শেখ মুজিবের বিচারও দেখলাম দীর্ঘ প্রায় 36 বছর পর, মনে হয় 36 না আরো বেশি, 46 বছর পরে আমরা দেখলাম। তো এই জন্য আসলে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে তো কোনো ইয়ে নাই, তামাদির কোনো বিষয় নাই। আমরা অবশ্যই মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিচারও এই বাংলার মাটিতে হবে এবং সেটা বিএনপি করবে। হয়তো বিএনপি বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে, তারা হয়তো বিচারটা করতে পারেনি, কারণ আওয়ামী লীগও কিন্তু ক্ষমতায় এসে শেখ মুজিবের বিচার প্রথম ধাপে কিন্তু করতে পারে, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ করতে পারেনি, তাদেরও কিন্তু করতে একটা সময় লেগেছে। কারণ এটা আসলে একটা অনেক কঠিন ব্যাপার, বিচারের বিষয়টা অনেক কিছু নির্ভর করে। তো আমি আশা করি অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিচার এই বাংলার মাটিতে হবে এবং বাংলাদেশের জনগণ সেটা অবশ্যই সামনে দেখতে পাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন মাঠে প্রান্তরে ঘাম ছুটিয়ে রাজপথ থেকে নেতৃত্ব এবং নেতৃত্বের গুণ তিনি অর্জন করেছেন, তার দেখানোর পথে তার সহধর্মিনী ম্যাডাম খালেদা জিয়া হেঁটেছেন এবং তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান হেঁটেছেন। তারেক রহমান 2001 সালের পর থেকে যেভাবে মাঠে নামলেন, তৃণমূলের সাথে সংযুক্ত হলেন এবং তিনিও খালকাটা কর্মসূচির মতো করে তৃণমূল বান্ধব নেতৃত্ব গঠন করে গাবতলী উপজেলার 1 নম্বর সদস্য থেকে আজকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই যে লাইক ফাদার লাইক চাইল্ড জনাব তারেক রহমানের নেতৃত্ব গঠনের ক্ষেত্রে আপনার অভিব্যক্তি? অবশ্যই জনাব তারেক রহমান আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান,
উনি যেভাবে তার নেতৃত্ব গুণাবলীর মাধ্যমে যেভাবে উনি আস্তে আস্তে এই পর্যায়ে এসেছেন, আসলে এটা সত্যি একটা খুবই গর্বের বিষয়। কারণ হচ্ছে হয়তো অনেকে মনে করতে পারে ওনার বাবা প্রেসিডেন্ট, ওনার মা প্রধানমন্ত্রী, এই জন্য মানে উনি বংশাণু মানে জেনেটিক্যাল ভাবেই উনি হয়তো এই ইয়েটা পেয়েছেন। কিন্তু দেখেন আসলে উনি এত কিছুর পরও ওনার নামে কত সারা বাংলাদেশে মামলা, উনি হাজার হাজার কিলোমিটার দূরে থেকে যেভাবে দল পরিচালনা করেছেন, যেভাবে দেশের স্বার্থে উনি দলের স্বার্থে যেভাবে কাজ করে যাচ্ছেন, এটা আসলে প্রশংসার দাবিদার। এই প্রশংসা করে ওনাকে বরং প্রশংসা করলে ছোট করা হবে। কারণ উনি মনে করি যে ওনার ভিতরে নেতৃত্ব গুণাবলী থেকে শুরু করে যাবতীয় মানে এখন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার মতো, এটি কি উনি ওনার জায়গা থেকে করেছেন নাকি ঐতিহাসিক দায় থেকে করেছেন? এই পরিবারের প্রতি পুরো বাংলাদেশি মানুষের একটা দায় রয়েছে, কারণ তার পিতা এই দেশকে ভালোবেসেছেন, এই দেশের জন্য তিনি জীবন দিয়েছেন, এই দেশের জন্য তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, যার কারণে এই পরিবারেরই আসলে আসল দায়টা আসলে পারম্পরিকভাবে পড়ে যায় কিনা? অবশ্যই উনি ওনার দায়িত্ব থেকেই করেছেন। কারণ বাংলাদেশের জনগণ ওনার বাবাকে, ওনার মাকে যে ভালোবাসা দিয়েছেন, অবশ্যই ওনার একটা দায়িত্ব তো আছেই দেশকে কিছু দেওয়ার জন্য। এবং ওনার সেই দায়িত্ব থেকে আমি মনে করি আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিন দেশ পরিচালনা ওনার হাতেই থাকবে এবং উনিই করবেন। সেটা আমরা খুব শর্ট টাইমে দেখতে পাবো। জুলাই গণ অভ্যুত্থান, অগাস্টের 5 অগাস্ট একটি জনবিজয়। এই বিজয়ের ক্ষেত্রে মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যানের অনেক আলোচনা চলছে। 2009 সাল থেকে একেবারে 24 জুলাই পর্যন্ত, অগাস্ট পর্যন্ত যে আন্দোলনটি হলো, সেই আন্দোলনে আপনারা বিএনপি নেতাকর্মীরা মাঠে ছিলেন, প্রান্তরে ছিলেন। আইন অঙ্গনে আপনারা কিভাবে এই আন্দোলনকে জিয়ে রেখেছিলেন, কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মিলে আপনারা এই সফলতাটি আনলেন এবং চূড়ান্ত বিজয় পর্যন্ত আপনারা এই কালো কোটধারী লয়ার, জাতীয়তাবাদী আইনজীবীর হিসাবে আপনারা কিভাবে আসলে রাজপথে ছিলেন? আমরা আসলে আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্র কমিটির নির্দেশনায় এবং কুষ্টিয়া জেলা বিএনপির তারাও বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছেন। আমরা সেইগুলা কেন্দ্র কমিটির নির্দেশনা অনুযায়ী সমস্ত প্রোগ্রাম গত 5-6 বছরে যত প্রোগ্রাম ছিল, আমরা এমন কোনো প্রোগ্রাম নাই যেটা আমরা কুষ্টিয়াতে সেটা বাস্তবায়ন করিনি। আমরা প্রত্যেকটা প্রোগ্রাম বাস্তবায়ন করেছি। বিশেষ করে ফ্যাসিস্ট এই শেখ হাসিনা যখন গত লাস্ট নির্বাচন করে, আমরা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 5 জানুয়ারি পর্যন্ত আমরা 5 দিন সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়া আদালত প্রাঙ্গণেও আমরা কোর্ট বর্জন করেছিলাম। আমরা বিভিন্ন রকম কর্মসূচি, অবস্থান কর্মসূচি, আমরা পদযাত্রা, আমরা বিক্ষোভ, সর্বপ্রকার কর্মসূচি আমরা পালন করেছি। এবং আমরা আমার মনে আছে 5ই আগস্টের আগে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন ছাত্ররা আন্দোলন করে আন্দোলন করছিল, আমরা আইনজীবীরা হয়তো আমরা একত্রিত হয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে যেও আমরা বিভিন্ন রকম বাধার সম্মুখীন হই। তখন আমরা ব্যক্তিগতভাবে 1-2 করে আমরা ওই ছাত্রদের সাথে আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং আমরা বিভিন্ন সময় এই আন্দোলনের সাথে একত্র ঘোষণা করেছি। এবং আমাদের যাওয়া দেখে তারা খুবই উৎসাহিত হয়েছে যে তারা আমাদেরকে গার্জেন মনে করেছে। তারা মনে করেছে না, তারা তো আসলে ছাত্র, তারা অল্প বয়স, তাদের ভিতরে একজন ভারতীয় লোক দেখলে তারা খুব উৎসাহিত বেশি হয়েছে যে না, আমার গার্জেনরা আছে, নেতৃত্বের অভিভাবকত্ব, তারা আসলে অভিভাবকরা আমাদের সাথে আছে। এই যে একটা বিষয় আমরা দেখেছি আসলে জুলাই বিপ্লব, এটার আসলে যে বিপ্লবটা হয়েছে এটা তো আপনারা সবাই জানি। এটা একটা আসলে ঐতিহাসিক বিপ্লব। এই বিপ্লবের দেশ এগিয়ে যাক আমরা প্রত্যাশা করি।
ফ্যাসিজম পরাভূত হয়েছে কুষ্টিয়া, একটি সাংস্কৃতিক রাজধানী, কিন্তু বাংলাদেশের প্রথম রাজধানী কিন্তু কুষ্টিয়াতে হয়েছিল। এরশাদ সাহেব এখানে রাজনীতির শিকড়টা গাড়তে না পেরে বীতশ্রদ্ধ এই জেলাকে ভেঙে আরও দুটি জেলা করে, যার কারণে কুষ্টিয়া একটা ছোট জেলা হয়ে যায়। এই জেলার যে ঐতিহ্যগত দিক, সেক্ষেত্রে বিভাগ হওয়ার সকল সুযোগ রয়েছে। আশেপাশের জেলাগুলি মিললে ভৌগোলিক বলয়ে কিন্তু বিভাগ হতে পারে। বিভাগের সম্ভাবনার পাশাপাশি সিটি কর্পোরেশনের উপযোগিতা রয়েছে। আপনি কি মনে করছেন আপনি যে দলের আদর্শই রাজপথের নেতৃত্ব দিচ্ছেন, জনাব তারেক রহমানের কাছে কুষ্টিয়াকে বিভাগ চাওয়া বা কুষ্টিয়াকে সিটি কর্পোরেশন ঘোষণার ক্ষেত্রে আপনার কি আশাবাদ থাকবে? অন্তর্বর্তীকালীন সরকারই বা এক্ষেত্রে মিস যাবে কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে যে সব কর্ণগুলি পেয়েছেন, রাজপথের বিএনপি নেতাকর্মীরা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওন করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে ডিফেন্স দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যেন বিএনপি নেতাকর্মীদের একজন শ্রদ্ধার একটা জায়গা যেটি পেয়েছেন, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে আসলে আবেদনটি একেবারে পরবর্তী সরকার, যেটা বিএনপি যদি সরকারে আসে ইনশাল্লাহ, এই পর্যায়ে আপনার এই জায়গা থেকে অভিব্যক্তি। হ্যাঁ, আমরা আপনি যেটা বললেন অবশ্যই এটা সিটি কর্পোরেশন হোক, আমরা এটা অবশ্যই চাই। যেহেতু এতদিনেও হয়নি, আমি চাইবো যে বর্তমান সরকার আসলে একটা ইন্টারিম গভর্নমেন্ট, এরা পারবে কি পারবে না, তবে আমি চাইবো অবশ্যই বিএনপি সরকার ক্ষমতায় আসলে আমরা বিএনপির জেলা পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এই বিষয়টা অবশ্যই আমাদেরকে করতে হবে যে পুরাতন জেলাগুলা যাতে অন্তত যে লাস্ট যে 19টা জেলা যে পুরাতন জেলা, এগুলা যাতে সিটি কর্পোরেশন হয়, এই বিষয়ে আমাদের একটা থাকবেই। আর যেটা বললেন যে বিভাগের বিষয়টা, এটা ইতিপূর্বেও সম্ভবত কুষ্টিয়া বিভাগ নিয়ে কথাবার্তা অনেক আলোচনা হয়েছে, 15 বছর চলছে। জি, তো আমরা মনে করি যে যদি আমরা বিশেষ করে আমাদের আশপাশের যে সমস্ত জেলাগুলো আছে এদের সাথে এক হয়ে যদি আমরা একটা আন্দোলন, যেখানে 4টি জেলা নিয়ে কিন্তু 2টি বিভাগ রয়েছে, ময়মনসিংহ এবং সিলেট 4টি জেলা নিয়ে হয়েছে, সেক্ষেত্রে আমাদের ভৌগোলিক বলয় কিন্তু 6টি রয়েছে, 6টি আছে। জি, তো এটা একটা সম্ভাবনা অবশ্যই আছে যদি ভবিষ্যতে যখন নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকার অবশ্যই এই বিষয়গুলো দেখবে। কারণ হচ্ছে বিভাগ বেশি হলে তো কোনো সমস্যা নেই, বরং একটা অবকাঠামো ক্ষমতার একটা ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়, যার ফলে এটা হতে পারে। এবং এটা একটা ভালো কথা বলেছেন আপনি, এটা বিভাগের বিষয়ে আমরাও ইতিপূর্বে শুনেছি, আমরা হয়তো ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে। কুষ্টিয়ার মাটি জাতীয়তাবাদীর ঘাঁটি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এখানে এতটাই প্রতীত ছিল যে বারবার এখান থেকে 4টি সংসদীয় আসনই আপনার উপহার দিতে পেরেছেন। এখন তো ধরতে গেলে নিরঙ্কুশ বিজয়ের একটি সম্ভাবনা রয়েছে। যারা মোটামুটি একটা জায়গায় ডিফেন্স দিত, তারা তো আসলে তলবিতল বা গুটিয়ে গেছে, তাদের রাজনীতিটাই তারা ভবিষ্যতে করতে পারবে না, এমন অবস্থা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনের যারা ব্যক্তিবর্গ আসবেন আপনাদের জাতীয়তাবাদী আদর্শের, কেমন আসলে বিজয় প্রত্যাশা করছেন? না, ইনশাল্লাহ এটা কুষ্টিয়ার মাটি জাতীয়তাবাদী ঘাঁটি, এটা কিন্তু আগাগোড়াই একটা মানে স্লোগানের মতো হয়ে গিয়েছিল। তো মাঝখানে আপনারা জানেন যে স্বৈর সরকার এবং ফ্যাসিস্ট সরকার, যাদের কাছে কোনো নির্বাচনের কোনো কথাই ছিল না, তারা মুখ দিয়ে যেটা বলেছে সেটাই করেছে। তাদের কোনো নির্বাচন ছিল না, তারা দিনের ভোট রাতে করেছে, তারা রাতের ভোট মানে জোরপূর্বক ভোট নিয়েছে, কোনো ভোটার ভোট সেন্টারে যায়নি। আমরা চাই, আমরা এই ভোটের জন্যই কিন্তু আমরা দীর্ঘদিন জাতীয়তাবাদী বিএনপির নেতৃত্বে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি, বা আমরা মনে করি বাংলাদেশের জনগণের সামনে ভোটের অধিকার ফিরে এসেছে। এই ভোট যদি সুষ্ঠু এবং সঠিক হয়, অবশ্যই কুষ্টিয়ার 4টি আসনই জাতীয়তাবাদী দল এই 4টা আসনই পাবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। তারেক রহমানের বাংলাদেশ নিয়ে আসলে কি প্রত্যাশা? তারেক রহমানের আসার সেই সুপরিবেশ এসে গেছে। অনেক মামলা ছিল, ফ্রিজ হতে শুরু করেছে, মাত্র 2-1টি মামলা রয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে সেগুলো ফ্রিজ হয়ে যাবে। এক নজরে তারেক রহমানের আসার দিনটিকে কুষ্টিয়াবাসী আসলে কিভাবে উদযাপন করবে, তারেক রহমানকে আসলে এই জাতি আসলে কিভাবে ধারণ করছে, লালন করছে বলে আপনি মনে করছেন? আসলে তারেক রহমানের আসার অপেক্ষায় শুধু কুষ্টিয়াবাসী না, সারা বাংলাদেশ। এই জন্য উনি যেদিন আসবে, আমার বিশ্বাস সেদিন অন্তত 1 কোটি লোকের সমাগম তো হবে এই ঢাকাতে। আর এটা উনি আসার পরে উনি আসবেন নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যাশায়, আমরা সেই প্রত্যাশা করি যে উনি অবশ্যই, উনি একজন অভিজ্ঞ, যেহেতু ওনার বাবা ছিলেন, ওনার মা ছিলেন, দুইজনের রাষ্ট্রনায়ক ছিলেন, এবং আমরা অবশ্যই ওনার কাছে আরো বেশি প্রত্যাশা করব আগামীর বাংলাদেশ আরো সুন্দর, আরো
গণতন্ত্র এবং আরো সবকিছুই একটা নতুন ভাবে আসবে এই প্রত্যাশা ব্যক্ত আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচনী এলাকার মানুষ, আপনাদের জেলার মানুষ, যারা আইন পেশায় আপনার কাছে আসছেন, আপনার কাছে যারা সেবা পেয়েছেন, ভবিষ্যতে আপনার কাছে সেবা পেতে আসবেন, সবার উদ্দেশ্যে কুষ্টিয়ার কিছু নন্দিত মুখ রয়েছেন, কিছু ব্যক্তিত্ব রয়েছেন, এই বিদগ্ধ ব্যক্তিত্ব জনদের প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে আপনার সমাপনী বক্তব্য দর্শক শ্রোতা। না, অবশ্যই আমরা যদি আইনের দৃষ্টিতে যদি দেখি, আমরা অবশ্যই দেখব আমাদের শ্রদ্ধেয় মাতাবুদ্দিন, শ্রদ্ধেয় বাঘাযতীন, হ্যাঁ, কুষ্টিয়ার যদি আমরা দেখি তাহলে তো রবি ঠাকুর থেকে শুরু করতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে লালন শাহ, তারপরে বাঘাযতীন, মীর মোশাররফ, রাধা বিনোদ পাল। আর আমরা যদি আমাদের কুষ্টিয়া আইনজীবী সমিতির বেশ কিছু দেখি, নন্দিত মুখ রয়েছে, নন্দিত মুখ আছে, তার ভিতরে আছে সৈয়দ মাসুদ রুমি সাহেব আছেন আমাদের প্রয়াত আমিরুল ইসলাম, আমার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উনি সভাপতি এবং ল কলেজের সাবেক প্রিন্সিপাল। আমি ওনার প্রতি শ্রদ্ধা অবশ্যই জ্ঞাপন করছি। আমাদের ছিলেন জিল্লুর রহমান, আমাদের ছিলেন নকিবউদ্দিন সাহেব, আমাদের ছিলেন আব্দুর রহিম সাহেব, আমাদের ছিলেন মাতাবুদ্দিন সাহেবের নাম আমি বলেছি, আমাদের মরহুম সাদ আহমেদ সাহেব। এরা আসলে অনেক কুষ্টিয়া আইন অঙ্গনকে তারা অলংকৃত করেছেন এবং তারা আসলে অনেক বড় মাপের আইনজীবী ছিলেন। আমরা এখনো তাদেরকে স্মরণ করি। আমরা আমাদের সাবেক প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম সাহেব, উনিও অনেক ছিলেন। আমি হয়তো সবগুলা নাম এই মুহূর্তে স্মরণে আনতে পারছি না। আমরা অনেক আলোচনা করলাম। আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন তৃণমূল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ রাজপথে নেতৃত্বের পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে জাতীয়তাবাদী একজন ভ্যানগার্ড হিসাবে তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন, আইন অঙ্গনকে তিনি উজ্জীবিত করেছেন। টানটান উত্তেজনা আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতৃত্ব মাহবুবুল আলম হানিফের এলাকায় জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করা যেখানে কঠিনতম ছিল, সেই সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবিটি পিছনে রেখে রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং আইনজীবী সমিতিতে তিনি বারবার নির্বাচিত দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। দুদকের আইনজীবী মানবাধিকার কমিশনের একজন আইনজীবী হিসেবে যিনি বর্তমানে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আইনজীবী ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক হিসেবে তিনি অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে আজকের আলোচকের কথাগুলি যেগুলো শুনলাম, আগামীর রাজনীতি আসলে সবাই প্রত্যাশা করছে যে ভোটের জায়গায় ভোটের একটি প্রত্যাশা। একটি কথা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এটি নিয়ে অনেক কথা। সেক্ষেত্রে অবিলম্বে আসলে নির্বাচন প্রক্রিয়াটা শুরু করা দরকার। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনকালীন সরকার থেকে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে আসলে নির্বাচিত সরকারের মাধ্যম দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের যে প্রবর্তনাটা রয়েছে সেই প্রবর্তনার দিকেই সবাই আসলে দৃষ্টি দিতে চাইছেন। সাধারণ মানুষও যে বলছেন যে সরকার প্রধান কে হবে, আমরা ভোট দিব, কোন সরকার আমাদের কল্যাণ করবে, স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে সাধারণ মানুষের কাছে এই কথাগুলি কিন্তু আসছে। সেক্ষেত্রে এই জায়গায় দোলাচালা না রেখে, বৈপরীত্য না রেখে জাতীয় সংসদ নির্বাচনটিকেই আগে সামনে রেখে এগোনো উচিত বলে তৃণমূল মনে করছে এবং সচেতন মহল মনে করছে। আজকের আলোচক তিনি একেবারে কোনো প্রত্যাশা না রেখে, বেশি চাওয়া পাওয়া না রেখে আদর্শের সেবা করতে যে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, তার সে আদর্শ অবশ্যই এই জাতীয়তাবাদী অঙ্গনে আবারও আলোকিত হবে, আলোচিত হবে এবং বিন্যস্ত হবে এবং সুনন্দিত হবে বলেই তৃণমূল মনে করছে। আপনি 30 সেকেন্ড দর্শক শ্রোতাদের কাছ থেকে বিদায় গ্রহণ করুন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। কারণ আজকে বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ এই আমার এই সাক্ষাৎকারটা গ্রহণ করার জন্য। আর আমি মনে করি যে অবশ্যই আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে। যেখান থেকে আমরা এই গত 17 বছর যে স্বৈর শাসকের আন্ডারে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন জনগণ চায় না। আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, নির্বাচনে আমার ভোট আমি দেব, এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমরা আগামী বাংলাদেশ সুন্দর এবং সফল একটা বাংলাদেশ হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জি দর্শক, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।